আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তিউনিসিয়ায় পার্লামেন্ট স্থগিতের আদেশে তুরস্কের উদ্বেগ। ভারতীয় নাগরিকদের চীনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি। আইএস সম্পৃক্ত নারীকে ফিরিয়ে নেওয়ার কথা জানালো নিউজিল্যান্ড। নাজিব মিকাতি লেবাননের প্রধানমন্ত্রী সংসদের পেয়েছেন সংখ্যাগরিষ্ঠের ভোট। ৪৭ বছর পর তুর্কি সাইপ্রাসের ভরসায় নামাজ। ২০ দিন পর মুক্তি পেল নাইজেরিয়ার অপহৃত ২৮ শিক্ষার্থী। দক্ষিণ আফ্রিকায় শিক্ষা প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত। এবং যুক্তরাষ্ট্রকে এবার হুঁশিয়ারি দিল চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদের দেশটির পার্লামেন্ট স্থগিত করার আদেশে গভীর উদ্বেগ জানিয়েছে তুরস্ক। সোমবার তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, তিউনিসিয়ার গণতান্ত্রিক অর্জন ও অনন্য অবস্থানকে রক্ষা করা, যা এই অঞ্চলের জনগণের আশা অনুসারে গণতান্ত্রিক প্রক্রিয়ার উদাহরণযোগ্য সাফল্য, শুধু তিউনিসিয়ার জন্য নয় বরং এই অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এতে বলা হয়, আমরা আশা করি গণতান্ত্রিক বৈধতা তিউনিসিয়ার সংবিধান অনুসারে যত শিগগির সম্ভব পুনরায় প্রতিষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, তিউনিসিয়ার জনগণের উপর তুরস্কের কোনো সন্দেহ নেই, যারা গণতন্ত্রের পথে সফলতার সাথে বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করেছে, এই পরীক্ষাও অতিক্রম করবে। এছাড়া তুরস্কের পার্লামেন্টের স্পিকার মোস্তফা সেন্তোপ এক টুইট বার্তায় বলেছেন, তিউনিসিয়ায় যা হচ্ছে তা উদ্বেগজনক। নির্বাচিত পার্লামেন্ট ও পার্লামেন্ট সদস্যদের তাদের দায়িত্ব পালনে নিজেদের সিদ্ধান্ত সাংবিধানিক শৃঙ্খলার বিরুদ্ধে অভ্যুত্থান। তিনি বলেন, অন্য যে কোনো জায়গার মতো তিউনিসিয়ার সামরিক বা আমলাতান্ত্রিক যে কোনো অভ্যুত্থান অবৈধ। তিউনিসিয়ার জনগণ সাংবিধানিক ও আইনি শৃঙ্খলা রক্ষা করবে। তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইট বার্তায় তিউনিসিয়ার পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্থগিতাদেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাংবিধানিক বৈধতা ও জনগণের সমর্থনহীন এই কার্যক্রমের আমরা নিন্দা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি তিউনিসিয়ার গণতন্ত্র ও প্রক্রিয়ায় আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। এর আগে রোববার রাজধানী তিউনিস সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভের পর দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইদ প্রধানমন্ত্রী হিশাম মাশিশিকে বরখাস্ত ও পার্লামেন্ট স্থগিত করার আদেশ দেন। এই আদেশের জেরে তিউনিসিয়ার পার্লামেন্ট সদস্য, রাজনৈতিক দল ও সমর্থকরা বিক্ষোভ শুরু করে। পার্লামেন্ট স্পিকার ও বৃহত্তম রাজনৈতিক দল আর নাহাদার প্রধান রাশিদ ঘানুচি তিউনিসিয়ার বিপ্লব ও গণতন্ত্র রক্ষায় পার্লামেন্টের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। ভারতীয় নাগরিকদের চীনে প্রবেশে অনানুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় নাবিক থাকলে সে জাহাজগুলো চীনের বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না, ফলে চীনমুখী বাণিজ্যিক জাহাজগুলোতে চাকরি হারাচ্ছেন ভারতীয় নাবিকরা। এমনই অভিযোগ করেছেন ভারতীয় নাবিকদের একটি সংগঠন। এ বিষয়ে সর্বভারতীয় নাবিক ও সাধারণ কর্মীদের ইউনিয়ন জানিয়েছে, তারা তাদের দেশের বন্দর, শিপিং ও পানি পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, শিপিংয়ের ডিজি এবং বৈদেশিক মন্ত্রণালয় একটি চিঠি দিয়েছে। চিঠিতে তারা এই বিষয়ে হস্তক্ষেপ দাবি করেছেন। তাদের দাবি, চীনের পানি সীমায় প্রবেশে এই অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভারতের প্রায় ২১,০০০ নাবিক চাকরি খোয়াতে বসেছেন। ইউনিয়নটির সভাপতি অভিজিৎ সাংলে টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, আমাদের নাবিকদের ছেটে ফেলে নিজেদের আধিপত্য কায়েম করতে এটি চীনের একটি নতুন কৌশল। আমরা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল, শিপিংয়ের ডিজি এবং বৈদেশিক মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আবেদন জানিয়েছি। এমনকি আমি এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এস.কে. জয়শঙ্করকে আলাদা একটি চিঠি দিয়েছে এই বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে। তিনি আরও জানান, চলতি বছরের শুরুতেও একই সমস্যার সম্মুখীন হয়েছিল নাবিকরা। ভারতীয় কর্মী থাকা দুটি বিদেশি জাহাজকে বন্দরে ভিড়তে বারণ করেছিল চীন, ফলে প্রায় ৪০ জন নাবিক আটকে পড়েছিলেন। যদিও চীনের পক্ষ থেকে সরকারিভাবে এই নিষেধাজ্ঞা নিয়ে কিছুই জানানো হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জাহাজ কোম্পানির ভারতীয় শাখার প্রধান ক্যাপ্টেন রাকেশ কোয়েলস টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, ভারতীয় নাবিকদের বিরুদ্ধে চীনের এই ধরনের নিষেধের মার্চের কোনো এক সময় থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। বিশেষ করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এটা করা হচ্ছে। আইএসের সঙ্গে সম্পৃক্ত সুহাইরা আদেন নামে এক নারীকে তার ২ সন্তান সহ তুরস্ক থেকে ফেরার অনুমতি দিতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। সোমবার দেশটির সরকারের তরফ থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ তথ্য জানিয়েছে আল জাজিরা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দেশেরই নাগরিকত্ব ছিল সুহাইরার, কিন্তু আইএসের সঙ্গে তার সম্পৃক্ততা জানার পর অস্ট্রেলিয়া সুহাইরার নাগরিকত্ব খারিজ করে দেয়। নিউজিল্যান্ডে জন্ম নেওয়া সুহাইরা ৬ বছর বয়সে অস্ট্রেলিয়া যান। তারপর থেকে সেখানে বসবাস করছিলেন তিনি। ২০১৪ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে যান। আইএসের পরাজয় লগ্নে সিরিয়া থেকে তুরস্ক প্রবেশের সময়
ধরা পড়েন তিনি। পরে তুরস্ক সোয়াইরাকে ফিরিয়ে নিতে নিউজিল্যান্ডের প্রতি আহ্বান জানায়। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে বলেন, ওই নারীর ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এটি এমন একটি বিষয় যেখানে শিশুরাও আছে। তিনি আর বলেন, 26 বছর বয়সী এই নারীর নাগরিকত্ব বাতিল করলে পুরো পরিবার রাষ্ট্রহীন হয়ে পড়বে। এটি তুরস্কের দায়িত্ব নয়। অস্ট্রেলিয়া যখন তাদের নিতে অস্বীকৃতি জানায় তখন আমাদেরই দায়িত্ব তাদের জায়গা দেয়ার। এর আগে ওই নারীর সিরিয়া যাওয়ার খবরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন যে সন্ত্রাসীরা সন্ত্রাসী সংগঠন জন্য যুদ্ধ নামে তারা তাদের নাগরিকত্বের অধিকার হারিয়ে ফেলে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন তখন অস্ট্রেলিয়া এভাবে দায় এড়ানোর সমালোচনা করেছিলেন। তবে সোহাইরাকে কবে দেশে ফেরত আনা হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হবে না বলে জানা গেছে। লেবাননের ব্যবসায়ী ব্যক্তিত্ব নাজিব মিকাতি দেশটির প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এরই মধ্যে তিনি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট নিশ্চিত করেছেন। নাজিব মিকাতি প্রধানমন্ত্রী হওয়ায় দেশটির কয়েক মাসের রাজনৈতিক অচল অবস্থার অবসান হলো বলে মনে করা হচ্ছে। নাজিব মিকাতি জাতীয় সংসদের 118 সদস্যের মধ্যে 73 সদস্যের ভোট লাভে সমর্থ হয়েছেন। সংসদের আস্থা অর্জন করার পর তিনি প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেন। এর এক সপ্তাহ আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। লেবাননে গত 9 মাস ধরে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচল অবস্থা বিরাজ করছিল। মিকাত প্রধানমন্ত্রী হওয়ার পর আশা করা হচ্ছে তিনি দ্রুত লেবাননের জন্য নতুন মন্ত্রিসভা গঠন করবেন। একদিন আগে তিনি লেবাননের সাবেক 3 জন প্রধানমন্ত্রী সাদ হারিরি, ফুয়াদ সিনিওয়ারা এবং তাম্মাম সালামের সমর্থন লাভ করেন। তিনি লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবি বেরির সমর্থনও পেয়েছেন। এছাড়া প্রোগ্রেসিভ সোশ্যালিস্ট পার্টি এবং আমাল মুভমেন্ট এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থনও তিনি পেয়েছেন। নতুন প্রধানমন্ত্রীকে দেশের অর্থনৈতিক সংকট এবং ঔষধ জ্বালানির মতো মৌলিক পণ্য সংকটের মোকাবেলা করতে হবে। একদা ভূতের শহর ছিল টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসের ভারুসা জেলা, কিন্তু 2020 সালের পর থেকে শহরটি ক্রমে প্রাণবন্ত হয়ে উঠতে শুরু করে। ওই শহরেই 47 বছর পর জুমার নামাজ অনুষ্ঠিত হয়। 200 বছরের ঐতিহাসিক বিলাল আগা মসজিদে আয়োজিত নামাজের জামাতে অংশ নেন টার্কিশ সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতার। নামাজ ইমামতি করেন লেফোয়াস অবস্থিত তুর্কি দূতাবাসের ধর্মীয় নেতা এরদোগান একেন। 47 বছর পর ভারুসায় জুমার নামাজ শুরু করতে পেরে টার্কিশ সাইপ্রাসের প্রেসিডেন্ট এরসিন তাতারকে অত্যন্ত প্রফুল্ল দেখা যায়। তিনি বলেন, এই নামাজ শান্তির ও সুন্দর। আরও বলেন, এই মসজিদটির পুনর্নির্মাণে যারা অবদান রেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, 2020 সালের 8 অক্টোবর ভারুসা টাউন আংশিকভাবে খোলা হয়। টাউনটি বন্ধ রাখার কারণ অবশ্যই ছিল গ্রিসের দখলদারিত্ব হাত থেকে তুর্কি অধ্যুষিত সাইপ্রাসকে বাঁচানো। 1974 সালে তুরস্ক দ্বীপটিকে শান্তি প্রতিষ্ঠার অভিযান চালিয়েছিল, তার নিরাপত্তা সুনিশ্চিত করেছিল। তারপর থেকে এই টাউনটিতে মানুষের আনাগোনা কমে যায় এবং ক্রমে তা অচল হয়ে। যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিল চীন। এক বিবৃতিতে চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তা যদি যুক্তরাষ্ট্র এখনও শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে আমরা সেটা তাদের শিখিয়ে দেব। চীনী দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াংয়ের এই বক্তব্য প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। নেড প্রাইস বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ওয়াশিংটন শক্তিমত্তার অবস্থান থেকে কথা বলবে। এর প্রতিক্রিয়ায় ওয়াংই বলেন, বিশ্বের কোনো দেশের উপর এখন আর কোনো দেশের শ্রেষ্ঠত্ব নেই এবং চীন কখনোই তার সঙ্গে অন্য কোনো দেশকে সেরকম আচরণ করার অনুমতি দেবে না। চীনা পররাষ্ট্রমন্ত্রী আবার বলেন, যুক্তরাষ্ট্র সবসময় অন্য দেশের উপর নিজের সিদ্ধান্ত ও কর্তৃত্ব চাপিয়ে দিতে চায়, কিন্তু চীনের সঙ্গে আর এমন আচরণ করা চলবে না। রোববার মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান ও পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বেইজিং সফরের মধ্যেই এমন বক্তব্য দিলেন ওয়াংই। এই দুই মন্ত্রী চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে যুক্তরাষ্ট্রের উপর নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করে চীন। 7 মার্কিন নাগরিক এবং প্রতিষ্ঠানের উপর শুক্রবার এই নিষেধাজ্ঞা ঘোষণা দেয় বেইজিং। ফলে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। অপহরণের 20 দিন পর 121 শিক্ষার্থীর মধ্যে 28 জনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। আফ্রিকান দেশটির কাদুনা রাজ্যের একটি আবাসিক স্কুলে গত 5 জুলাই হামলা চালিয়ে ওই শিক্ষার্থীদের অপহরণ করে বন্দুকধারীরা, এমন খবর দিয়েছে আনাদোলো। নাইজেরিয়ায় গত বছরের ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত 10 বার দেশটির এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অপহরণের ঘটনা ঘটেছে। সবশেষ এই মাসের প্রথম সপ্তাহে কাদুনা রাজ্যের দক্ষিণাঞ্চলে বেথেল ব্যাপটিস্ট হাই স্কুলের ছাত্রাবাসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। রাতভর চালানো এই হামলার পর বিদ্যালয়টির 121 শিক্ষার্থীকে অপহরণ করে। এদের মধ্যে 28 জন অসুস্থ হয়ে পড়ায় রোববার তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া শিক্ষার্থীদের তাদের অভিভাবকের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলে জানান কাদুনা রাজ্যের খ্রিস্টান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রেভারেন্ট জন
হায়াপ। তিনি আরও জানান, অপহরণের পর মাথাপিছু $1,225 করে মুক্তিপণ দাবি করে বন্দুকধারীরা। এখনও 80 জনের মতো শিক্ষার্থী অপহরণকারীদের হাতে বন্দী, তাদের উদ্ধারে প্রচেষ্টা করছে। করোনা মহামারীর কারণে দেওয়া লকডাউন শিথিল করে বেশ কিছু বিধিনিষেধ তুলে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা। একই সঙ্গে ব্যাপকভাবে 18 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনতে যাচ্ছে দেশটি। সোমবার করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা এই কথা জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে সীমিত আকারে সামাজিক শিক্ষা ও ধর্মীয় এবং বাণিজ্যিক কার্যক্রমে বেশ কিছু বিধিনিষেধ তুলে নিতে উদ্যোগ নিয়েছে সরকার। এতে প্রতিষ্ঠান ও জনসাধারণের সহযোগিতা করতে হবে, তা না হলে সরকার যে উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে তা কোনো কাজে আসবে না। এই সময় রাষ্ট্রপতি সোমবার থেকে লকডাউন লেভেল 3 ঘোষণা করেন। এতে বলা হয়, রাত 10টা থেকে ভোর 4টা পর্যন্ত কারফিউ থাকবে। রাত 9টার মধ্যে রেস্টুরেন্ট ও দোকানপাট বন্ধ করতে হবে। মসজিদ, চার্চসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে ধারণ ক্ষমতার অর্ধেক মানুষ উপস্থিত করা যাবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বাসাবাড়িতে 5 জন ও খোলা মাঠে 100 জনের সমাগম করা যাবে। করোনা পরিস্থিতিতে চিকিৎসা বিষয়ক অগ্রগতি নিয়ে রামাফোসা তার বক্তব্যে বলেন, সেপ্টেম্বর থেকে 18 বছরের ঊর্ধ্বে ভ্যাকসিন শুরু হবে। অক্টোবর থেকে কেপটাউনে ফাইজারের ভ্যাকসিন উৎপাদন শুরু হবে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক দাঙ্গার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সহিংসতা প্রতিরোধে অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে। দাঙ্গা লুটপাটের সঙ্গে জড়িত ইন্ধনদাতাদের বিরুদ্ধে আইনানুগ বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে।